বাজেট প্রস্তাব হয়েছে 2025-26 অর্থ বছরের জন্য। নতুন বাজেটে কি আছে কি নাই, বলা হচ্ছে সীমিত সম্পদের জন আকাঙ্ক্ষা পূরণের বাজেট। ছোট বাজেট, সীমিত এই বাজেটের মধ্য দিয়ে দারিদ্র হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা মূল্যস্ফীতি কমানোর বাজেট দেওয়া হয়েছে। বাজেট প্রস্তাবনার পর থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। কি আছে এই বাজেটে, কি নাই, এই বিষয়গুলোকে আলোচনা করবার জন্য দেশের বরেণ্য দুজন অর্থনীতিবিদকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই এই দুই অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার একেবারে ডানে রয়েছেন প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন বিভাগের অধ্যাপক, এবং তার পাশে আমার একেবারে ডানেই রয়েছেন যিনি, ডক্টর ফাহমিদা খাতুন, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক। এই দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে। বাজেট উপস্থাপনার পর বা বাজেট পেশ করবার পর যে আলোচনাগুলো আমরা শুনছি, আসলে এটি কতটা যুক্তিযুক্ত, বাজেট কতখানি দরিদ্র বান্ধব বা গণমুখী বা কল্যাণমুখী, সেই বিষয়গুলো আমরা বিশ্লেষণের জন্য প্রথমেই আমরা আমন্ত্রণ জানাতে চাই ডক্টর ফাহমিদা খাতুন আপনাকে। যে বাজেটটি দেয়া হয়েছে নতুন বছরের জন্য, কি ভাবছেন এই বাজেট দিয়ে আসলে কতখানি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন, এটি কতটা যুক্তিযুক্ত এই বাজেট আপনার কাছে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং দারিদ্র্য বিমোচন করা, তিনটাই বাংলাদেশের প্রেক্ষিতে, বিশেষ করে বর্তমানের প্রেক্ষিতে খুবই দুরূহ কাজ। তবে সবচাইতে যেই কাজটা প্রথম দরকার সেটা হচ্ছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণটা করা। কারণ প্রায় 3 বছরের মতো সময় ধরে মূল্যস্ফীতি 9% উপরে 10-11তে ছুঁয়েছে। সেটার কষাঘাতে সাধারণ জনগণ, নিম্ন আয়ের জনগণ, মধ্যবিত্ত এবং এমনকি ব্যবসায়ী শ্রেণীরাও, তারাও কিন্তু এটার আঘাতে জর্জরিত হয়ে আছে। তো সেই প্রেক্ষিতে আমরা দেখছি যে একদিকে মানুষ যারা দরিদ্র কিংবা নিম্ন আয়ের, তাদের তো সঞ্চয় ভেঙে খেতে হয়েছে। যারা দারিদ্র্য সীমার একটু উপরে ছিল, অনেকেই দারিদ্র্য সীমার নিচে পড়ে গিয়েছে। আর যদি ব্যক্তি খাতের কথা দেখি, তারা কিন্তু এই মূল্যস্ফীতির, উচ্চ মূল্যস্ফীতির কারণে এবং তার পাশাপাশি আরও বিনিয়োগের আরও বাধা আছে, সেগুলি হয় আমরা পরে আলোচনা করব। সেখানে তারাও কিন্তু তাদের যে উৎপাদন সক্ষমতাটা, এটা পুরোপুরি তারা করতে পারছে না। তাহলে আপনার কর্মসংস্থান কিভাবে হবে, তা বিনিয়োগ বা কী হবে, দারিদ্র্য বিমোচনে বা কী হবে? তো সেইটার প্রেক্ষিতে যে বাজেটটা উপস্থাপন করা হলো, সেটা মূল্যস্ফীতিকে কিছুটা মাথায় রেখেই করা হয়েছে, এই কারণে যে বাজেটের আকারটা একটুখানি ছোট করা হয়েছে। কিন্তু আমি বলবো না যে এটা খুবই ছোট, কারণ এখানে গত অর্থ বছরের অরিজিনাল বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম হয়েছে। কিন্তু সেখানে যদি গত বছরের বাজেটটাও যদি কতখানি বাস্তবায়িত হয়েছে সেটা যদি দেখি, আবার সেটা তো কম, সেটার তুলনায় বেশি। তো সেই দিক থেকে খুবই যে একেবারে সংকোচনমূলক হয়েছে তা না, কিন্তু সাধারণত আমরা দেখি যে একটা প্রবৃদ্ধি থাকে, সেটা না। এবং সেই জন্যই বলা হচ্ছে যে এই প্রথমবারের মতো কম আর কি। কিন্তু এখানে যেই মানে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে, দেখেন মূল্যস্ফীতির কথা মাথায় রেখে বাজেটের মধ্যে কি করা হয়, কিভাবে যদি মূল্যস্ফীতির মতো সমস্যা থাকে, সেটাকে আপনার রাজস্ব নীতি দিয়ে, রাজস্ব বলতে যেমন কর ব্যবস্থাপনা কিংবা করের বিন্যাস দিয়ে পরিবর্তন করে, তা যারা দরিদ্র কিংবা যারা সীমিত আয়ের, তাদের উপরে একটা কর রেয়াত দিয়ে, তাদের কর কমিয়ে, তাদের যারা কর আওতার মধ্যে আছে তাদের কর মুক্ত আয়ের সীমা বাড়িয়ে, এবং যারা উচ্চবিত্ত তাদের করের হার বাড়িয়ে সেইখানে একটা বৈষম্য দূর করা চেষ্টা করা হয়, এবং যারা মূল্যস্ফীতির চাপে জর্জরিত তাদেরকে একটু স্বস্তি দেওয়া হয়। এবং তার বাইরেও যারা একেবারেই অতি দরিদ্র, যাদের কোনো আয় নাই, তাদের জন্য আবার সামাজিক সুরক্ষার মাধ্যমে
আপনার কিছু তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। তো এখন এই বাজেটে যদি আমি ব্যক্তি খাতের আয়ের দিকে দেখি, সেখানে কি করা হয়েছে, যে বলা হচ্ছে যে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। আবার কিন্তু কর বিন্যাসটা এমনভাবে করা হয়েছে যে তারপর থেকে প্রতিটা ধাপে ধাপে 5% করে বৃদ্ধি হয়েছে। দেখেন দুটা জিনিস এখানে, এটা তো মনে হচ্ছে যে খুব ভালো, 25,000 টাকা আরও বেড়েছে করমুক্ত আয়ের হিসাবে, কিন্তু এটা প্রথম কথা, এটা কার্যকরী হবে কবে? 2026-27 এবং 2027-28। তখন কিন্তু এই সরকারও থাকবে কিনা, এটা তো না থাকারই কথা আসলে, স্বাভাবিক প্রক্রিয়া হলে সেটা একটা। আর ওই 2 বছর পরে আপনি এই মূল্যস্তর সেটা কি একই থাকবে? কারণ আপনার এই যে 3.5 লাখ টাকা, এটা তো 2022-23 অর্থ বছরে করা হয়েছিল, সেটা থেকে 22-23 অর্থ বছর, তারপরে সেটা 26-27, সেই কয়েক বছরে মূল্যস্তর তো আপনি হিসাব করলে এমনি 25-26% বাড়তে থাকবে। তো ওই বর্ধিত এটা এই আগামী অর্থ বছরেও না, সেটা একটা। তখন তাদের ওই রেয়ারটা দিলেই বা কতখানি উপকৃত হবে, এটি একটি। তারপর যে স্ল্যাবগুলি, যে 5 থেকে 10, 10 থেকে 15 এইভাবে, সেটা হিসাব করলে যে প্রকৃত দেখা যাচ্ছে 5% তো আর বৃদ্ধি হচ্ছে না, কারণ এটার সাথে যোগ হয়ে হয়ে আর একটু ইনক্রিমেন্টাল হচ্ছে। সেখানে আমরা হিসাব করে কি দেখলাম, যে যারা মধ্যম আয়ের, তাদের উপরে কিন্তু তাদের প্রবৃদ্ধিটা বেশি হচ্ছে। আর যারা উচ্চ, যারা 30 লাখের উপরে যে একটা স্ল্যাব করার কথা হচ্ছে, 20 লাখের উপরে 30%-এর মধ্যে যারা, তাদের চাইতে 6 লাখ টাকা যাদের বার্ষিক আয়, তাদের উপরে তাদের প্রবৃদ্ধিটা হবে 12.6%। তারপরে হচ্ছে 10 লাখ, সেখানে 16.7%, 15 লাখ, সেখানে 16.7%। আর যারা একেবারে 30%-এর উপরের মধ্যে চলে গেছে, তাদেরটা প্রবৃদ্ধি কত? 7.6%। তাহলে এটা কি আপনার প্রগতিশীল হলো? তো করের যে ইনসিডেন্স যেটা, সেটা তো ভিন্ন ভিন্নভাবে পড়ছে। তো সেইখানে আমি এটাকে, আপনি বলছেন বৈষম্যমুক্ত কিংবা দারিদ্র্যমুক্ত, সেখানে খুব একটা আমি দেখছি না। এবং করের যে একটা রাষ্ট্রের পক্ষ থেকে যে করের উদ্দেশ্যটা কি, বৈষম্য ঘোচানো, সেটা তো হচ্ছে না। এবং এখানে আবার বলা হচ্ছে, এটা বহুল আলোচিত, যে জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক, কেন বৈষম্য মুক্ত করার জন্য, বৈষম্য কিংবা বৈষম্য কমানোর জন্য এই কর ব্যবস্থাটা সহযোগিতা করছে না। কালো টাকার কথা, এই যে গত 15 বছর কিংবা তার আগেও কালো টাকার যে এই যে স্বল্প পরিমাণে কর দিয়ে কালো টাকা বৈধ করার একটা যে উপায়, সেটার যে এত সমালোচনা আমরা করে এসেছি, এবং এই সরকারের যারা আছেন, তাদের অনেকেই আছেন, তারাও আমাদের সাথে মানে এটার সুর মিলিয়েছিলেন যে এটা আসলে নৈতিকভাবে একেবারেই না, গ্রহণযোগ্য না। এমনকি অর্থনৈতিকভাবেও এই যে সুযোগগুলি প্রতি বছর দেওয়া হয়েছে, সেখান থেকে কত টাকা এসেছে সেটা আসলে কি করা হয়, যে কিছু কিছু ব্যক্তি, গোষ্ঠী, তাদেরকে মাথায় রেখে, তো সেই যারা কিনা অবৈধভাবে অর্থটা উপার্জন করে, তাদের যে বৈধ আয় সেটা দিয়ে দেখার সুযোগ থাকে না, তো এটাকে তারা করে রাখে। এবং সেখানে তারা অনেকেই কোথায় করে, আবাসন খাতে প্রচুর, এক একজনের যে বের হয় না, গত সরকারের আমলে বের হয়েছিল যে এক একজনের 20টা 30টা করে অ্যাপার্টমেন্ট আছে, এই যে সব কালো টাকাগুলি এখানে, তো তাদেরকেই কিন্তু সুযোগটা দেয়। এখানে কোনো ড্রাইভ দেওয়া হয় না, এটা তো একেবারেই নৈতিকভাবে দেওয়ার কথা না। যদি একবার দিত কোনো সরকার, একবার, আচ্ছা ঠিক আছে আমি একবার দিলাম, একদম ড্রাইভ দিয়ে তুলে আনলাম, ইন্ডিয়া যেটা করেছিল, তো সেগুলো তো একেবারে টোটালি ফেইলিওর। আপনি কেন সৎ করদাতাকে তাদের প্রতি একটা অন্যায্য একটা কার্যক্রম নিলেন? ন্যায় বিচার, হ্যাঁ, ন্যায় বিচার, যে তো এটা দিয়ে বৈষম্য হলো, বৈষম্য তো হচ্ছে না, কারণ ওই কালো টাকার সব যে আবাসন খাতে, এবং তারা তো প্রাইসটাকে বাড়িয়ে দিচ্ছে, সাধারণ স্যালারিড লোকজন কিন্তু অ্যাপার্টমেন্ট কিনতে পারছে না, এত কোটি কোটি টাকা কোথা দিয়ে হবে? তারা বাজারটাকে ডিস্টর্টেড করে ফেলছে এই দিয়ে। সুতরাং আমি এখানে বৈষম্য দূর করার জন্য পদক্ষেপগুলোকে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি। আমি আবার আসবো আপনার কাছে, জনাব রাশেদ আল তিতুমীর, আপনি সাংবাদিকতা করেছেন, আপনি শিক্ষকতা করছেন, রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা বোর্ডেও আপনি রয়েছেন। কিভাবে দেখছেন এই বাজেটটিকে? আসলে যে লক্ষ্যের কথা বলা হচ্ছিল, যে বৈষম্যহীন একটি সমাজ গঠন করবার, সেই প্রচেষ্টা কি বাজেটে আমরা দেখতে পেয়েছি? আপনার মূল্যায়নটা কি? আমাদের আসলে পরিষ্কার করতে হবে, বাজেট একটা সর্বতই রাজনৈতিক প্রক্রিয়া, এবং বাজেটের মাধ্যমেই
জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে চমৎকারভাবে নিহিত আছে। আমরা সঙ্গত কারণেই একটা অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। এখানে কতকগুলো বিষয় কিন্তু পরিষ্কার হওয়া দরকার এবং কতকগুলো সংস্কারের বিষয়ও আলোচিত হওয়া দরকার। আমরা জানি যে সংবিধানের ৮৭(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতি বছর একটা বার্ষিক বিবরণী তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি বাজেট। এইখানে দুটো বিষয় আমরা খুব কম আলোচনা করি এবং সেখানেই আসলে জনগণের কর্তৃত্ব বোঝা যায় এবং সার্বভৌমত্ব স্থাপিত হয়। সেটি হচ্ছে যে ৮৯(২) অনুযায়ী দাবি করা হয়, এটা কিন্তু ডিমান্ড ফর গ্রান্টস, অর্থাৎ হচ্ছে যে জনগণের তহবিল থেকে জনগণের জন্যে খরচ। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে যে এই মালিকদের জন্যে যে সরকার আছে সেই মালিক অর্থাৎ জনগণের জন্যে তার মন্ত্রণালয় অনুযায়ী কি খরচগুলো করবে। তো এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী একটা নতুন কর বা কর কিগুলো হবে সেগুলো অনুযায়ী অর্থ বিল তৈরি করা হবে। যদিও আমাদের বাংলাটা দুটো ক্ষেত্রেই, অর্থাৎ ফাইন্যান্স অ্যাক্টেরও বাংলা করা হয়েছে অর্থ বিল, আবার মানি বিল যেটা আসলে আর্থিক অর্থ বিষয়ক বিল হওয়ার কথা ছিল তারও বাংলা করা হয়েছে অর্থ বিল। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার সমন্বিত তহবিল থেকে ৯০(১) অনুচ্ছেদ অনুযায়ী আপনার ব্যয়টা হবে। তাহলে কি হচ্ছে যে ওই যে দাবি সংসদ যদি থাকতো তাহলে প্রতি দফা অনুযায়ী ভোট হতে হবে এবং ভোটের মাধ্যমে পাশ হতে হবে প্রত্যেকটা দফায়। এবং সেইখানে যেহেতু জুলাইয়ের ১ তারিখ থেকে ১ জুলাই থেকে বাজেট কার্যকর হয়, সেই জন্য ১ মাস আলোচনা হওয়া দরকার। তার মানে এই না এটা একটা আমলাতান্ত্রিক কোনো বিষয় না, আসলে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক তৈরি করার, অর্থাৎ জনগণের অর্থ, জনগণের মালিক এবং জনগণের কল্যাণের জন্যই বাজেট। তার মানে পুরোটাই একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা কোনো আমলাতান্ত্রিক প্রক্রিয়া না। এবং এটা একটা ইতিহাস আছে, সেটি হচ্ছে যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ১২১৫ সালে যখন ম্যাগনা কার্টা আসলো তখন কিন্তু রাজার ক্ষমতার নিরঙ্কুশ ক্ষমতাকে হ্রাস করা হলো। তারপরে ১৬৮৮-৮৯ যে গ্লোরিয়াস রেভলিউশন বা গৌরবময় যে বিপ্লব ঘটেছে সেখানে বলা হলো যে না, রাজাকে কর আরোপ করতে গেলে এই শর্ত মানতে হবে। এবং আমরা ১৮ শতকে আমেরিকার বিপ্লবে লক্ষ্য করেছি যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ প্রতিনিধিত্ব ছাড়া কর দেয়া যাবে না। এবং ১৯০০ শতকে ফ্রান্সে এসে এটাকে প্রাতিষ্ঠানিককরণ করা হয়েছে। তাহলে এটা একটা ব্যত্যয় ঘটেছে। তা আমার কাছে মনে হয়েছিল যে জুলাইয়ের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টা সবাইকে ডাকবেন, সব রাজনৈতিক নেতৃত্বকে ডাকবেন, ডেকে আলোচনা করে, যেহেতু একটা বিশেষ মুহূর্তের যে বাজেট, সেই জন্যে তখন একটা গণতান্ত্রিক একটা ন্যূনতম ঐক্যমত তৈরি করবেন। কারণ ডক্টর ফাহমিদা খাতুন কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে ভবিষ্যৎ অর্থ বছরেরও আপনার করগুলো জারি আছে, তাহলে রাজনৈতিক দলের নেতারা যদি সেটাকে ঐক্যমত্য পোষণ করতেন তাহলে এইটার স্থায়িত্বশীলতা থাকে। আর একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার মানে হচ্ছে যে যিনি ক্ষমতায় বা যে দলগুলোর জোট ক্ষমতায় আসবে তাদেরও এই আর্থিক বছরের মধ্যে পড়বে, তাহলে তাদের সাথেও, তার মানে আমরা খুব দুঃখ সঙ্গে, যেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে মূল মন্ত্র অর্থাৎ গণতন্ত্রায়ন, সেইখানের একটা বড় রকমের সুযোগ কিন্তু আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল। তবে এইটা যেহেতু এখনো সময় আছে,
তারা কিন্তু সেই উদ্যোগ নিতে পারেন। তার সাথে সাথে আমাদের বাজেট কাঠামো কিন্তু বড় রকমের, অন্তত দুটো বিষয়ে বড় রকমের দুর্বলতা আছে যেখানে সংস্কার করা দরকার। প্রথম দুর্বলতা হচ্ছে যে যেহেতু 70 অনুচ্ছেদ আছে, তাহলে এবং যদিও কাট মোশন অর্থাৎ কাটসাট মোশনের মধ্যে সংসদ সদস্যরা অংশগ্রহণ করতে পারেন, কিন্তু আপনার ভোটটা তো দিতে পারেন না। তাহলে এইটা বিষয়ে কি করতে হবে? দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এটা মানি বিল, অর্থাৎ এটার কোনো সংসদীয় কমিটিতে আলোচনা হয় না, তাহলে জবাবদিহিতা কিভাবে করবে? তারপরে তৃতীয়ত হচ্ছে যে সংসদ কমিটি, বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যদি মন্ত্রণালয়গুলোকে ডাকেও কিন্তু মন্ত্রণালয়ে হাজির হয় না এবং তাদের সুপারিশমালাও সেইভাবে বাস্তবায়ন করেন না। তার মানে এইটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা লক্ষণীয়, যখন আপনার একটা আর্থিক বছরের নির্বাচন হবে, সেইটা তো পুরো সময়টা ওই চলমান সরকার ক্ষমতায় নাও থাকতে পারেন। অর্থাৎ তাহলে ভবিষ্যতে আর একটা সরকার আসবেন। পৃথিবীর ওয়েস্টমিনিস্টার যে সমস্ত গণতন্ত্র আছে সব জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশিকা আছে, এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব জায়গায় কিন্তু একটা আপনার এমনভাবে বাজেটটা করা হয় যেটা ভোট অন অ্যাকাউন্টস করা হয়। অর্থাৎ হচ্ছে যে নির্দিষ্ট সময়ের, এবং সেখানে বড় রকমের কর নিয়ে কোনো কিছু বলা হয় না, এবং যখন পরবর্তী সরকার শপথ গ্রহণ করেন তারপরে কিন্তু তারা বদলান, নতুন করে বাজেট। হ্যাঁ, এইটা একই জিনিস কিন্তু ভারতের সংবিধানেও 116 অনুচ্ছেদে আছে। যার কারণে যখন, তাহলে এই দুইটা বিষয় নিয়েও একটা আলোচনা করার সুযোগ ছিল। সংস্কারটা বাজেটীয় পদ্ধতিতে কিভাবে হবে, কিভাবে জনগণের গণতন্ত্রায়ন হবে বাজেট ব্যবস্থায়, এবং তার মালিকানা অর্থাৎ 7-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী ফিরে পাবে, এই বিষয়টা আলোচনা হওয়া উচিত ছিল। আমরা মনে করেছিলাম যে ছাত্ররা বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে তুলে ধরবে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রক্রিয়ার গণতন্ত্রায়ন নিয়ে আলোচনা করবে। এবং দ্বিতীয় বিষয়, যার ফলে আলোচনাটা হলে, যেটা ডক্টর ফাহমিদা খাতুন কিছুক্ষণ আগে বললেন, তাহলে কিন্তু বৈষম্যের ব্যাপারটা কিন্তু কর ব্যবস্থা, কারণ রাজস্ব নীতিতে তো দুটো বিষয় থাকে, তাই না? আপনি নতুন কর বা রেয়াত কীরকম দেবেন এইটা, আর একটা হচ্ছে যে বা প্রণোদনা কিভাবে দেবেন, আর একটা হচ্ছে যে আপনার কিভাবে মনিটারি পলিসি বা আর্থিক নীতির সাথে রাজস্ব নীতিকে সমন্বয় ঘটাবে। এবং এইটার মাধ্যমে দেখেন, এই যে আমরা লক্ষ্য করেছি এবং সকল প্রক্ষেপণই বলে, কারণ হচ্ছে যে মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, এই এত দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি আর প্রকৃত মজুরি না বাড়ার কারণে সবারই তো সঞ্চয় ভেঙে গেছে। তাহলে আমাদের অসুবিধাটা হচ্ছে কি, যে আরও দরিদ্র লোকের শুরু হবে। তো এটা যদি আলোচনার মাধ্যমে হতো তাহলে কর্মসংস্থানটা কিভাবে তৈরি হবে। এখানে আমরা বুঝতে পারছি না কতটুকু আসলে জুরিসডিকশন বা পরিসীমা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, আর কতটা হচ্ছে আপনার পরবর্তী নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রার মাধ্যমে। কারণ কাঠামোগত সংস্কার এগুলোর জন্য তো একটা মধ্যমেয়াদী পরিকল্পনা থাকে, এবং এই বাজেটে মধ্যমেয়াদী পরিকল্পনার কথা বলা হয়েছে, কিন্তু অংশীজনের সাথে, বিশেষ করে রাজনৈতিক দলের সাথে কিন্তু আলোচনা করা হয়নি। আমরা একটি রাজনৈতিকভাবে যেমন তেমনি অর্থনৈতিকভাবে একটি টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের অর্থনীতি যাচ্ছে। আমরা যদি বলি ব্যাংক ব্যবস্থা, যদি বলি পুঁজিবাজার, সব জায়গাতেই একটি ক্ষয়িষ্ণু অর্থনীতির মধ্যে আমরা চলছি। তার মধ্যে কিভাবে আমরা বলি, যদি অপচয় ও অসঙ্গতি কমানোর জন্য এই বাজেটটি কতটা যুক্তিযুক্ত? একটা টেকনিক্যাল ডকুমেন্ট একটা ধরেন, কিন্তু এই যে কোনটা কমাতে পারবে বাজেট এভাবে, কারণ এটার পিছনে হয়তো হিউম্যান বিং কাজ করেছে, কিন্তু এটাকে আপনি ধরেন এটা একটা বিমূর্ত একটা জিনিস, তো সেইখানে আপনার বাজেট কতখানি কি করতে পারবে সেটা ডিপেন্ড করবে যে সেটা কে পরিচালনা করছে, কে সেটা বাস্তবায়ন করছে, কিভাবে বাস্তবায়ন করছে। এটা একটা কারণ। দেখা যায় কি, আপনি যত ভালো বাজেটই দেন না কেন, সেটা যদি ঠিকমতো বাস্তবায়ন না হয় তাহলে ওইখানে আপনার
টাকা দিয়ে কোনো লাভ হবে না, উদ্দেশ্য পূরণ হবে না। তো সেই জন্য বলছি যে একটা হচ্ছে যে বাজেটটা কত সুন্দর করে আপনি করলেন। এখন সুন্দর করে করার ক্ষেত্রে আমরা কি দেখছি যে একটা তো আমাদের দেশে কাঠামো রয়েছে, বাজেট কাঠামো। দেখা যায় দুঃখজনকভাবে প্রতি বছরই ওই বাজেটের মধ্যেই, ওই কাঠামোটার মধ্যেই এখানে একটু কমানো, ওখানে একটু কমাবো, কারণ দিনের শেষে আপনাকে একটা ওই বিবরণীটা, আর্থিক বিবরণীটা হিসাব তৈরি মেলাতে করতে হবে। তো হিসাব মেলাতে যে, হ্যাঁ আমি একেবারেই বলছি না যে সেখানে ব্রেন কাজ করে না বা মাইন্ড কাজ করে না, সেটা না, করে, কিন্তু সেটা করার জন্য, আরও ভালোভাবে করার জন্য, উনি যেমন বললেন ডক্টর তিতুমির, যে সেটা করার জন্য অংশীজনদের একটা অংশগ্রহণ করার। হ্যাঁ, আগে তো এটা ছিল না, যে এখন তো তাও কিছু আলাপ আলোচনা করে বিভিন্ন পেশাজীবী লোকেদের সাথে, ব্যবসায়িক গোষ্ঠীর সাথে, কিন্তু সেগুলোর কতখানি প্রতিফলন হয় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যায়। অনেকেই এখন করছে, বাজেটের পরেই তারা বলেন আমরা যেটা বলেছিলাম এখানে দেখছি না, আমরা যে ওইটা বলেছিলাম দেখছি না। তো সেটা, সেই জন্যই কিন্তু আপনার ওই সংখ্যার অনেকটা, কিন্তু সংখ্যার হিসাব মেলানোর মধ্যে অনেকটা রয়ে যায়। তো সেটা করতে যে আপনার প্রায়োরিটি ইয়েগুলা কি, প্রায়োরিটি, সরকারের প্রায়োরিটি খাতগুলোর মধ্যে একটা তো আপনি রেভিনিউ বাজেটের মধ্যে সরকারের যে পরিচালন ব্যয়, জনপ্রশাসন কিংবা ডেইলি, হ্যাঁ, প্রশাসনিক ব্যয়, হ্যাঁ, পরিচালন ব্যয়, প্রশাসনিক ব্যয়, এগুলো থাকে। এবং এইটা কিছু কিছু খরচ খুব ফিক্সড থাকে, কিছু করার সম্ভাবনা থাকে না, সুযোগ থাকে না, কিন্তু তারপরেও এটার ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা, কিংবা এখানে কাটছাট করারও একটা সুযোগ যদি থাকে, সেটাকে কি আমরা এক্সপ্লোর করছি কিনা। ইচ্ছা থাকলেও মনে করেন এটার থেকে রিটার্ন, ইকোনমিক রিটার্ন কতখানি হবে, সেটা যদি কম হয়, সেটার কম হওয়ার পরেও আপনি ইচ্ছা থাকলে কিছু পরিবর্তন করতে পারছেন না। কিন্তু তারপরে আমরা দেখেছি যে একটা চেষ্টা, ওইখানেও কিন্তু কাটছাট করে যে সমস্ত প্রকল্প এখনও খুব একটা আগায়নি, শুরু হয়নি, সেটা একটা। বাজেটের আরেকটা দিক হচ্ছে যে আমি যে অর্থ ইয়ে করব, সঞ্চালন করব, মবিলাইজ করব, আহরণ করব, সেটার জন্য সেখানেও তো আমরা দেখি যে সেখানে কোনো এখান থেকে একটু এনে, ওখান থেকে একটু এনে, এইভাবে এনে, মানে কি দেখেন যে মূল বিষয়টা হচ্ছে যে রেভিনিউ আহরণের মূল জায়গাটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে, কিন্তু সেখানে এই আমাদের এই খরচের ব্যয়ের চাহিদাটা মেটানোর জন্য যে একটা প্রাক্কলন করা হয়ে থাকে, সেই প্রাক্কলনটার মেটানোর জন্য এই জাতীয় রাজস্ব বোর্ডের তো প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা নাই। তো সেখানে তো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে কিছু সংস্কার করা, নীতির সাথে হ্যাঁ, নীতি এবং আহরণ দুটাকে আলাদা করে নেওয়া। সেখানে আমরা দেখলাম যে অংশীজনের সাথে আলোচনা না করে এটা করা হয়েছে, আপাতত স্থগিত রয়েছে, কিন্তু এটাও আমরা আশা করব যে এটা আরও দ্রুত যত ঠিক করা যায়। তবে এখানেও কথা আছে, এটা তো একটা পদ্ধতিগত বিষয়। তো এই প্রতিষ্ঠানকে এইভাবে করে দিলেই যে এটা অটোমেটিক হবে না, সে কার্যকর হবে না। সেইখানে আপনার মনিটরিং, সুপারভিশন, অ্যাসেসমেন্ট, পারফরমেন্স বেস অ্যাসেসমেন্ট, জবাবদিহিতা, এগুলি থাকা খুবই জরুরি। সে কারণ এগুলো তো ড্রাইভ করবে কারা, হিউম্যান বিইং। তো তাদের একটা দক্ষতা তার একদিকে, এবং তাদের জবাবদিহিতাটা সেটাকে নিশ্চিত করবে, সুশাসনটা নিশ্চিত করবে কি, সেটাও কিন্তু খুব জড়িত। সুতরাং আপনি বাজেটের যেটাই আমি দেই না কেন, লক্ষ্যমাত্রা কম এবং বেশি হোক, সেটা বাস্তবায়নের জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং গভর্নেন্স কাঠামো দরকার, সেটা তো আমাদের নাই। প্রফেসর ডক্টর রাশেদ আল তিতুমির, আপনি একটু আগে বলছিলেন যে বাজেটের গণতন্ত্রায়ন, সেই জায়গাটির কথা বলছিলেন, আমরা আপনার কাছ থেকে বুঝবার চেষ্টা করছিলাম। কিন্তু আরেকটি বিষয়, যে বাজেটটি দিয়েছেন, এই বাজেটের মধ্যে কোনো চ্যালেঞ্জ কি আছে আপনি মনে করছেন, বা কি কি চ্যালেঞ্জ আছে, আপনার বিশ্লেষণ কি বলে? জি, আমি এইবারের বাজেটটায় পুরোটাই কিন্তু গণতন্ত্রায়ন হিসাবে দেখতে চাই। কেন? কারণ হচ্ছে যে এই বাজেটটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং জন আকাঙ্ক্ষার বিষয়। তা আমরা তো তিনটা বিষয় মূলত এদের দেখা দরকার, কাঠামোগত সংস্কারগুলো বাদ দিয়ে। প্রথম হচ্ছে যে, যেটা আমরা শুরুতেই দুজনেই বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে মানুষের আয় কমে যাচ্ছে, কিভাবে দরিদ্র অবস্থায় আরও মানুষ দরিদ্র সীমার নিচে না চলে যায়, সেটা কিভাবে ঠেকানো যায়, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে ঋণ করে ঋণ শোধ করার সংস্কৃতি থেকে কিভাবে বেরোনো যায়। আমার কাছে এটা খুব বেদনার, সেটা হচ্ছে যে আপনার ব্রিটিশরা, তারা যদি তাদের কর আদায় করতে সক্ষম হয়, তাহলে আমাদের যে রাষ্ট্র, অর্থাৎ হচ্ছে
উত্তর উপনিবেশিক রাষ্ট্র এবং রক্ত দিয়ে গড়া স্বাধীন বাংলাদেশে কেন আমরা কর আদায় করতে পারছি না? যখন এখানে সেই বড় রকমের দুর্ভিক্ষ হয়েছিল তখনও কিন্তু ব্রিটিশ রাজের করের ইঞ্জিন ছিল কিন্তু বাংলা। তাহলে তারা কি করেছে আর আমরা কি করি নাই? আমরা একটা জিনিস তাদের মতো করব না, সেটা হচ্ছে শোষণ করা এবং আপনার ক্ষমতা ব্যবহার করে মানুষেরকে বাধ্য করা। কিন্তু তাদের জোর করে চাপিয়ে না দেওয়া। জোর করে চাপিয়ে দেওয়া। তাদের অন্যতম বিষয় ছিল হচ্ছে ভূমি থেকে কর। সেই জন্যে তারা একটা ব্রিটিশ প্রশিক্ষিত কর্মকর্তা নিয়োগ করেছে যাদেরকে কালেক্টর বলেছে। তারপরে এখানে যাতে ঠিক মতো তারা কর আদায় করতে পারে সেই জন্যে কারিগরি দক্ষতা দেখিয়েছে, অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে করেছে, রেকর্ড ব্যবস্থা করেছে যাতে কর ফাঁকি কমানো যায়, এবং তৃতীয় হচ্ছে কতকগুলো আইনগত ব্যবস্থা নিয়েছে। তার মানে আমরা যে কথা আজকে সব সময় বলছি যে সক্ষমতা, কার্যকরী সক্ষমতা তৈরি করার জন্যে মানুষ দরকার, দ্বিতীয় হচ্ছে যে আইন দরকার, এবং তৃতীয় হচ্ছে প্রযুক্তিগত ব্যবহার দরকার। তা আমরা কি সেগুলো করেছি? আমরা যেমন সবাই বলছে, এবং এই বিষয়ে কিন্তু সকল অর্থনীতিবিদদের বা অংশীজনের মধ্যে ঐক্যমত্য আছে যে কর ব্যবস্থা আপনার নীতি এবং বাস্তবায়ন আলাদা করতে হবে, পৃথক করতে হবে। প্রশ্ন হচ্ছে সেটা কি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হবে, না সারা পৃথিবীতে যেভাবে স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলে আইআরএস, বা অন্য দেশের আরেকটা বলে, ভারত বা পাকিস্তানে এটাকে বলে বোর্ড, তাহলে সেটা তো করতে হবে। আর আমাদের আর একটা সংস্থা আছে যার সাথে কিন্তু সেটাকে রাখা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু সম্পর্ক হচ্ছে শুল্কের সাথে, ট্যারিফ কমিশন, ট্যারিফ এবং ট্রেড কমিশন। তাহলে ট্রেড, ট্যারিফ এবং রেভিনিউ, এটা দিয়ে তো একটা নীতি কাঠামোর করা যায়, কারণ এটা করা যায় তাহলে প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যে ব্রিটিশরা কি করেছে, জানে যে বিনিময় ছাড়া শুধুমাত্র ভূমির উপরে কর হয় না, তার মানে সমস্ত অর্থনীতিকে মনিটাইজ করেছে, যার কারণে আমরা এর সাথে একমত না। তারা আফিম চাষ করেছে, তারা নীল চাষ করেছে, অর্থাৎ হচ্ছে আর্থিক। তাহলে আমরা তো সেটা করতে পারিনি। আপনি খেয়াল করেন 3 কোটি ছোট ব্যবসায়ী আছে, ভ্যাটের অন্তর্ভুক্ত কত? আমাদের কর দেখেন, কর কাঠামো আমরা কতজন মানুষ দেয়, এইটা যদি আর কর কাঠামোটাই তো প্রতিক্রিয়াশীল, কারণ হচ্ছে আয় নিরপেক্ষ। আমাদের কর এখনো মূল্য সংযোজন করের দ্বারা, এটা তো প্রত্যক্ষ কর না। কিন্তু আপনি খেয়াল করেন ভূমির রাজস্বের জন্য কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত রাজস্ব কাঠামো আছে, কিন্তু যেখান থেকে সবচেয়ে আয় বেশি হয় সেইটার কাঠামো কিন্তু উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে নাই। তাহলে এগুলো কি? অথবা আমরা বলছি যে আমাদের ছোট ছোট এলাকা যেগুলো আগে খুবই ছোট হাট বাজার ছিল, সেগুলো তো একটা অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছে, কারণ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বা প্রবাসী আয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। তো সেগুলো আমাদের সাথে যুক্ত হচ্ছে না, কারণ অর্থনীতিতে ঢুকছে না, মূল অর্থনীতিতে ঢুকছে না। তার মানে হচ্ছে যে 3টা জায়গায় সংস্কার দরকার। একটা হচ্ছে যে এই কর্তৃপক্ষটা কি হবে, দ্বিতীয় হচ্ছে যে সক্ষমতা কি হবে, তৃতীয় হচ্ছে যে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে যে কর ফাঁকি, কর জালিয়াতি আপনি বন্ধ করবেন কিভাবে। এবং আর একটা জিনিসও খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এইখানে বহুজাতিক অনেক কর্পোরেশন আছে, তারা এক এক দেশের সাথে এই দেশের হিসেবগুলো দিচ্ছে না। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হচ্ছে অনাবাসী, তাই না? সোশ্যাল মিডিয়ায় যারা আছে, কারণ করের ক্ষেত্রে তো আবাসিক হতে হবে। তাহলে সেই অনাবাসী, অথবা হচ্ছে যে যারা এক দেশে একরকম দেখাচ্ছে, আয়ারল্যান্ডে একটা দেখাচ্ছে, বা হচ্ছে যে ট্যাক্স হ্যাভেনের অন্য জায়গায় দেখাচ্ছে, তাহলে যেটাকে আমরা বলি ট্রান্সফার প্রাইসিং, অর্থাৎ হচ্ছে যে সকল দেশেরই তাকে রিটার্ন সাবমিট করতে হবে।
এবং আমার সক্ষমতা দরকার যে এই যে কর ফাঁকির কথা বিভিন্ন এনজিও দাবি করছে, তাহলে সেটা তো কমানো দরকার, হ্যাঁ, খতিয়ে দেখা দরকার। তো এইটা গেল হচ্ছে যে আপনার কর কাঠামো নিয়ে। আমরা কিন্তু কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করছি না যে তারা এটা দেখাবেন, কিন্তু তারা একটা ঐক্যমত্য তৈরি করতে পারতেন যে এই হচ্ছে সংস্কারের জায়গা, রূপরেখা রেখে যেতে পারতেন যে এইগুলো হচ্ছে সংস্কারের বিষয়। আসেন আমরা রাজনৈতিক দল সবাই মিলে, যেমন এই যে ডক্টর ফাহমিদা খাতুন বললেন যে হ্যাঁ, এই যে অপ্রদর্শিত আয় কে যে বৈধ করার যে ব্যাপারটা, এটা তো সকল রাজনৈতিক দলের যদি ঐক্যমত্য হয়, তখন তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এটা করতে পারবে না। তা আমি চাচ্ছিলাম যে অন্তত এই কর ব্যবস্থা নিয়ে তারা একটা সমঝোতায় আসবেন এবং একটা সংস্কারের মোটা দাগের রূপরেখা কি করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঋণ করে ঋণ শোধ করা। দেখেন, আমরা ফলাও করে প্রচার করি যে আজকে এত অর্থ পেলাম, এখনো কিন্তু সেই বিষয় চলছে, কিন্তু এই যে পতিত সরকার যে অর্থনীতি নিয়ে রেখেছেন, কেউ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে না যে আমাদের প্রবৃদ্ধি 6% করো, কারোর কিন্তু দাবি নেই। এবং তারা প্রবৃদ্ধির খেলাটাও এবার আমরা চাই না। আমরা চাচ্ছিলাম যে আপনার যে এই যে কর, এই যে আপনার ঋণ ব্যবস্থাপনা, যে পতিত সরকারের আমরা দেখেছি কি 2009 সাল থেকে 2023 সালে যে আপনার সেটা 322% বেড়েছে। হ্যাঁ। এবং এইবারই খেয়াল করেন, এই বাজেটেই বক্তব্য কি 23 লাখ কোটি টাকা, বা অন্য হিসাবে যদি আপনি চিন্তা করেন রাজস্ব বাজেটের প্রায় 51.5%। এইটা তো আমরা চেয়েছিলাম যে তারা সবাই মিলে এক করবেন যে কিভাবে এইটা করা হবে, সেটাও কিন্তু একটা আলোচনা, রাজনৈতিক আলোচনা, এটিকে কিভাবে থামিয়ে দেওয়া যাবে, আমরা কিভাবে করব। কারণ এক সময় যেটা হয়েছে, যেটা আমরা কর কাঠামোয় দেখছি, যিনি আসলে নিয়ম মানেন তার উপরেই তো করের অভিঘাতটা বেশি হচ্ছে। কারণ ওই যে মধ্যক শ্রেণী তো বেশি দিচ্ছেন। এটা তো আমরা বলতে পারছি না যে বৈষম্য, যে বিলিয়নাররা দিচ্ছেন। তাহলে এই ঘানিটা, ঋণ পরিশোধের ঘানিটা তো হচ্ছে আমরাই চালাতাম, মধ্যবিত্ত শ্রেণী। হ্যাঁ, মধ্যবিত্ত। এবং যার কারণে যেহেতু ঋণ টাকাটা আপনার সবচেয়ে বেশি বাজেটে, যার ফলে যেগুলোতে আপনার দরকার সেই জায়গায় আপনার ফিসক্যাল স্পেস কমে যাচ্ছে এবং আমরা ব্যয় করতে পারছি না। দেখেন, খেয়াল করেন যে কৃষকের কি অবস্থা। তাহলে কৃষিকে যদি সহায়তা দেবেন তো অর্থ তো পেতে হবে, বা আপনি নারীকে সহায়তা দেবেন, যেমন খুবই দরকার। এখন আমাদের পক্ষে, একজনের পক্ষে কাজ করে কিন্তু পরিবার পরিচালনা সম্ভব না। তাহলে নারী যখন দুটো কাজ করছেন, একটা হচ্ছে প্রোডাক্টিভ ইকোনমি করছেন, আর একটা রিপ্রোডাক্টিভ ইকোনমি করছেন, তাহলে যখন সন্তান লালন পালন করছেন তার তো একটা ভাতা দরকার ছিল, তাই না? আপনি ভবিষ্যতে বাংলাদেশ করবেন, সেটি আর্থিক স্বীকৃতির একটি বিষয়। এটা তাকে অধিকার হিসাবে দিতে হবে না, এটা কিন্তু আপনি চ্যারিটি হিসাবে দিলে চলবে না। তাহলে আপনি এই বৈষম্য বিরোধীর কথা বললে আমরা কেউ মানতে পারবো না। তাহলে তাকে এরকম দেখেন, আমাদের দেশে বয়স্ক মানুষ আছে, এবং বয়স্ক মানুষকে তো আপনি বয়স্ক ভবনে রাখতে পারেন না, থাকে তো হচ্ছে যে, কারণ আমরা লক্ষ্য করছি যে দুটো জিনিস একই সমান্তরাল চলছে। আমাদের দেশে যেমন যুবক সম্প্রদায়, অর্থাৎ অর্থনীতিভাবে কর্মকাণ্ড করার মতো লোকের সংখ্যা বেশি, তেমনি কিন্তু আমাদের কিন্তু বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত অধিকাংশ লোকের কোনো সঞ্চয় নেই, তাহলে তাদের কি করবেন? পেনশনটা খালি পেনশন কথামালার মধ্যে আছে। তার মানে পূর্ণ জীবন চক্রকালীন যে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা বলা দরকার, সেটা নিয়েও কিন্তু আলোচনা করতে পারতেন। আমরা সবাই বলেছি, সমস্ত গবেষণা যারা করেন তারা একমত যে বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেটার হিসেব কে জানে, আমি জানি না, 114টা না 140টা, কিন্তু সেগুলো হচ্ছে খণ্ড বিখণ্ড, ভুলে বরা, অর্থাৎ যিনি রাজনীতির সাথে যুক্ত, এবং অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য মনে। তাহলে একটা তো সংস্কার হতো যে আসেন আমরা কিভাবে আপনার একটা সামাজিক নিরাপত্তা, কারণ এটা জুলাই 24 পরবর্তী অধ্যায়, এবং আমি চেয়েছিলাম যে ছাত্ররা এগুলো বলবে আরও বিশেষ করে, যেটা আমি আমার লেখাও বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে শহীদ আবু সাইদ শাহাদত বরণ করেছেন রংপুরে। সেই রংপুরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর
যিনি সামাজিক নিরাপত্তা কাঠামো ব্রিটেনে বানিয়েছেন তিনি হচ্ছেন লর্ড বেভারিস। তিনিও ওই রংপুরে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখজনক হচ্ছে রংপুর এখনও দরিদ্রপ্রীত একটা অঞ্চল, তাই না? তাহলে সবচেয়ে ভালো আমাদের শ্রদ্ধার্ঘ্য হতো শহীদ আবু সাইদের প্রতি, যে আসেন আমরা কিভাবে একটা সম্মিলিত একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেটা হচ্ছে কার্যকরী, যেটা হচ্ছে যে আপনার জীবনচক্র ভিত্তিক, সেটা করতো। সেটাও আমরা কিন্তু লক্ষ্য করিনি। তৃতীয় বিষয় আপনি যদি খেয়াল করেন, যেটা আমরা সবাই মনে করেছিলাম যে তারা করবেন, এখানে কিন্তু দুটো বিষয়। একটা হচ্ছে যে আমাদের যুবকদেরকে কর্মসংস্থান করা যাবে। তো তারা কিন্তু 6 মাসকালীন সময়ে কতকগুলো করা যায়। যেমন 3 মাস যদি আপনি প্রশিক্ষণ নেন, তাহলে কিন্তু অনেক কর্মসংস্থান 3 মাস প্রশিক্ষণের মাধ্যমে হয়, যেগুলো হচ্ছে ট্রেড বেসড। হ্যাঁ, যেগুলো আপনি শিক্ষায় আমূল পরিবর্তন করতে পারবেন না, কিন্তু ট্রেড বেসড কিন্তু 3 থেকে 6 মাস হয়, এবং আপনি চাকরিতে যে, এবং এটার বড় চাহিদা আছে। কারণ কাঠমিস্ত্রি, হ্যাঁ কাঠমিস্ত্রি বলেন, আপনি হচ্ছেন যে বিদ্যুৎ কর্মী বলেন, এইগুলোর কিন্তু বিরাট চাহিদা আছে, এবং এটাকে কিন্তু 3 থেকে 6 মাস। তাহলে আমাদের যে কারিগরি, সেখানে কিন্তু 3 থেকে 6 মাসের মাধ্যমে কর্মসংস্থানের একটা ব্যাপক পরিবর্তন আনা যেত। তারপরে আমরা দেখছি যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কালচারাল ইকোনমি নাই, কালচারাল ইন্ডাস্ট্রি নাই, স্পোর্টস ইন্ডাস্ট্রি নাই, মানে অর্থাৎ ক্রিয়েটিভ সেক্টরের, যেগুলো কিন্তু 3 থেকে 6 মাস করা যেত। আমি কিন্তু কাঠামোগতগুলো বলছি না। দুটো বিষয়ে আমরা একমত থাকবো, সেটা হচ্ছে যে প্রকল্প চলছে সেই প্রকল্পকে শেষ করতে দিতে হবে, এবং প্রকল্পের সাথে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটাকেও মাথায় রাখতে হবে। কিন্তু যে সমস্ত প্রকল্প আমরা কখনোই বাস্তবায়িত হতে দেখছি না, সেই প্রকল্প হয় কিভাবে? আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যেটা সক্ষমতার কথা উনি বললেন, সেটা হচ্ছে যে আমরা সবাই বুঝে উঠতে পারি না আমাদের এই পরিমাণে আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে ব্যক্তিগত ব্যয় নির্বাহ করতে হয়, আর স্বাস্থ্য মন্ত্রণালয় তার বাজেটের এত ব্যয় করতে পারে না। তাহলে সক্ষমতা নেই। এটা কিন্তু একটা মানে খুবই মানে আশ্চর্যের ব্যাপার, যেখানে হচ্ছে যে ব্যক্তির এত পরিমাণে ব্যয় করতে হচ্ছে স্বাস্থ্যের জন্যে, এবং যেহেতু আমাদের স্বাস্থ্য মানে রোগের পরিবর্তন হয়েছে, আগে তো সংক্রামক ব্যাধি হতো, এখন তো হচ্ছে জীবনের সাথে জড়িত, এবং যেগুলো অর্থ লাগে। তা আমার পয়েন্ট হচ্ছে যে অনেকগুলো আপনার সংস্কারের ঐক্যমত্য সৃষ্টির একটা সুযোগ তৈরি হয়েছে, এবং যেটা আমরা মনে করি অন্তত যে কয়েকদিন তারা আছেন, যতদিন আছেন, তারা এইগুলোতে করুক। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, এই দুই বিজ্ঞ আলোচকের আলোচনায় যে বিষয়গুলো বেরিয়ে এসছে, এই যে গণতন্ত্রায়নের কথা, বাজেটের যে গণতন্ত্রায়ন, সেটি নিশ্চয়ই যে আগামী 1 মাস এই বাজেট চূড়ান্ত করবার যে সময় রয়েছে, এর মধ্য দিয়ে যে আলাপ আলোচনাগুলো আমরা আজকে করেছি বা অন্যান্য জায়গায় যে আলোচনাগুলো হবে, সেখান থেকে সরকার নিশ্চয়ই যেগুলো এই বৈষম্য দূর করবার ক্ষেত্রে বা সম্পদের যে সুষম বন্টন, সেই জায়গাগুলোতে গুরুত্ব দেবে, এবং জন আকাঙ্ক্ষার বাজেট গড়বার যে প্রত্যয় গণমানুষের, সেটি বাস্তবে প্রতিফলিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনারা যে দুজন আমাদের অতিথি হয়ে এসেছেন, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।